এবার একটা পদক্ষেপে কিম জং উন আমেরিকায় এমন ঝড় তুললেন যা বদলে দিতে পারে পুরো গ্লোবাল পাওয়ার ইকুয়েশন। বেইজিংয়ে পুতিন আর কিম জং উনের মিটিংয়ের আড়ালে লুকিয়ে আছে এক বড় রহস্য। একদিকে আমেরিকা ভাবছিল যে ট্যারিফ নামের অস্ত্র দিয়ে ভারতকে চাপে ফেলা হবে, কিন্তু ঠিক সেই সময় দিল্লি তার গোপন কূটনৈতিক খাজানায় তৈরি করছিল এমন একটি মাস্টার স্ট্রোক যার আভাসও পৃথিবীর কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বুঝতেই পারেনি। এটা কোনো নিউক্লিয়ার মিসাইল নয়, কোনো অ্যাডভান্স ফাইটার জেটও নয়, বরং এটা একটা ডিপ্লোম্যাটিক মুভ যেখানে বিশ্বের সবথেকে রহস্যময় ও আনপ্রেডিক্টেবল নেতা কিম জং উন অজান্তেই ভারতের জন্য সবথেকে বড় রক্ষা কবচ হয়ে উঠেছেন। তার এক একটা সিদ্ধান্তেই গ্লোবাল মার্কেটস কেঁপে ওঠে, সুপার পাওয়ার্সরাও হিমশিম খায়, যার সঙ্গে সরাসরি ঝামেলায় জড়াতে চায় না এমনকি আমেরিকার মতো দেশও। আজ ভারত সেই নেতাকেই নিজের অঘোষিত ঢাল বানিয়ে হোয়াইট হাউসকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ইন্ডিয়া ইজ নট টু বি কর্নার্ড। এই গেম প্লে একেবারে হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিস্টদের ঘুম কেড়ে নিয়েছে। এটাই ভারতের সেই সাইলেন্ট স্ট্রাইক যা আমেরিকার ট্রেড ওয়ারের বেলুন থেকে বাতাস বের করে নিয়েছে। এখন গোটা দুনিয়া একটাই প্রশ্ন করছে, ভারতের কূটনীতির পরের চালটা কি হতে চলেছে। তাহলে আসুন পুরো ঘটনাটা কি বিস্তারে জানি। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখুন, স্টোরিটা শুরু হয় এমন একটি জায়গা থেকে যখন আমেরিকা ভাবছিল যে তার ট্যারিফের জাল ফেলে ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে নিজের শর্তে বেঁধে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ঘোষণা করল যে ভারতের পণ্যের ওপর বাড়তি ট্যাক্স বসানো হবে, তখন গ্লোবাল এক্সপার্টসরা এক কথায় বলে দিলেন যে ভারতের সামনে এক গুরুতর অর্থনৈতিক সংকট হতে পারে। সবাই ধরে নিয়েছিল যে দুইটি পথ খোলা আছে, যেখানে ভারত চাপে নতি স্বীকার করবে অথবা সরাসরি কাউন্টার অ্যাটাক করবে, যেটা পরিণত হবে এক বিধ্বংসী ট্রেড ওয়ারে। কিন্তু অ্যানালিস্টরা এটা ভুলে গিয়েছিলেন যে এইটা আর 2010-এর ভারত নয়, এটা 2025-এর ভারত, যে বিশ্বাস করে মাসেল পাওয়ার নয় বরং মাইন্ড পাওয়ারকে বেশি বিশ্বাস করে। ভারত বেছে নিল এমন এক পথ যা কেউ কল্পনাও করেনি। পর্দার আড়ালে সাজানো হলো এক এমন ডিপ্লোম্যাটিক গেম যেখানে চীন, যে চিরকাল ভারতের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়, হঠাৎ করেই ভারতের পাশে এসে দাঁড়ালো আমেরিকার অ্যাগ্রেশনের বিরুদ্ধে। যে চীন প্রতিটি ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের পথে কাঠা বিছাতো, আজ সেই চীন আমেরিকার ট্যারিফ ইস্যুতে ভারতের ভাষায় কথা বলছে। এখন এটা একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি আপনি বলতেই পারেন। এখানে ব্যবহার করা হলো সেই পুরনো প্রিন্সিপাল যে এনিমিজ এনিমি ইজ আ ফ্রেন্ড, তবে এক নতুন ভঙ্গিতে। কিন্তু এখানেই গল্পের নতুন মোড় বাকি ছিল। ভারত জানতো শুধু চীনের সমর্থন পেলেই আমেরিকার উপর যথেষ্ট চাপ তৈরি হবে না, দরকার ছিল একটা এক্স ফ্যাক্টরের, যার এক ঝটকায় পুরো খেলার দিকটা ঘুরে যেতে পারে। আর সেই এক্স ফ্যাক্টর হলো উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন, যার নাম শুনলেই আমেরিকার প্রশাসনে অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং হোয়াইট হাউসের পলিসি মেকারদের মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ দেখা যায়। এবার মিডিয়ার শিরোনাম কাঁপিয়ে দিল খবরটা কিম জং উন বহু বছর পর তার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনে। কিন্তু এটা কোনো সাধারণ সফর নয়। উদ্দেশ্য বেইজিংয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক প্যারেডে চিফ গেস্ট হওয়া। আর মঞ্চে তার পাশে কে দাঁড়াবেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মানে এক জায়গায় এক সময় বিশ্বের 3 শত্রু আমেরিকার, চীন, রাশিয়ার, উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তি আর রাজনৈতিক ঐক্য পুরো বিশ্বের সামনে প্রদর্শন করতে চলেছে। এই দৃশ্যটা ছিল হোয়াইট হাউসের কাছে যেন এক দুঃস্বপ্ন। আর এই পুরো পিকচারের সবথেকে বড় লাভবান কে হবে জানেন? সেটি হচ্ছে ভারত। এই ঘটনাটাই ছিল ভারতের অপারেশন ডাইভার্সনের একটি গোপন কূটনৈতিক খেলা। এখন প্রশ্নটা খুবই স্বাভাবিক যে উত্তর কোরিয়ার এই চীন সফর থেকে সরাসরি ভারতের লাভটা কোথায়? এই উত্তর পেতে হলে দেখতে হবে ভারতের সেই ডিপ ডিপ্লোম্যাসি, যেখানে কূটনীতির খেলা চলে অনেক স্তরে, অনেক সার্কেলে। ভারতের কৌশল ছিল জলের মতো পরিষ্কার, যে যখন শত্রু তার মনোযোগ আপনার দিকে রাখছে তখন তাকে এমন একটি বড় হুমকির দিকে ডাইভার্ট করুন যাতে আপনার ওপর থেকে তার ফোকাস সরে যায়। ভারতও ঠিক এটাই করলো, যে প্রায়োরিটিসকে পরিবর্তন করলো। যেই মুহূর্তে কিম জং উনের চীন সফর আর পুতিনের উপস্থিতির খবর নিশ্চিত হলো, সঙ্গে সঙ্গেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন আর ইন্টেলিজেন্স এজেন্সির ফোকাস সরে গেল। ইন্ডিয়া ইউএস ট্যারিফ ডিসপিউট থেকে হঠাৎ ঝুঁকে গেল এক নতুন ইকুয়েশনের দিকে। চীনের মাটিতে 3টে নিউক্লিয়ার আর্মড দেশ একত্রিত হচ্ছে, আর তারা কি ষড়যন্ত্র করছে আমেরিকার বিরুদ্ধে। এটা ছিল ভারতের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি, কারণ আমেরিকা আর ভারতকে শাস্তি দেওয়াকে অগ্রাধিকার দিল না, বরং চেষ্টা শুরু করলো যে কিভাবে ভারতকে নিজের শিবিরে ধরে রাখা যায়। ভারত এই মুহূর্তটাকেই ব্যবহার করলো, পেছনের দরজা দিয়ে আমেরিকাকে বার্তা দিল, যদি ট্যারিফের চাপ বাড়তেই থাকে তাহলে ভারতও বাধ্য হবে নিজের অর্থনৈতিক আর কৌশলগত ভবিষ্যতের জন্য নতুন মিত্র খুঁজতে। এটা ছিল না কোনো খোলা হুমকি, বরং একেবারে মেপে দেওয়া ক্যালিব্রেটেড ডিপ্লোম্যাটিক সিগন্যাল। আর আমেরিকা ভালো করেই জানে যে একই সময় চীন, রাশিয়া আর ভারতের মতো 3 মহাশক্তির সঙ্গে সরাসরি শত্রুতা বাঁধানো তার পক্ষে একেবারেই সম্ভব নয়। কিম জং উনের উপস্থিতি পুরো সমীকরণকে আরো জটিল করে তুলল, কারণ উত্তর কোরিয়া হলো সেই আনপ্রেডিক্টেবল ভ্যারিয়েবল যে কোনো সময় পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলতে পারে। ভারত খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে এই ইকুয়েশনের সরাসরি অংশ না দেখিয়ে তবুও এই ভয়ের প্রভাবকে পুরোপুরি কাজে লাগালো। ভারত আমেরিকাকে এক অঘোষিত বার্তা দিল,
দেখুন, পৃথিবী স্পষ্টতই এখন দুই শিবিরে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখনও নিউট্রালি দাঁড়িয়ে আছি। যদি আপনারা আমাদের স্বার্থকে সম্মান করেন, আমরা আপনার সঙ্গেই আছি, নইলে আমাদের জন্য অন্য দরজাও খোলা। এটাই ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট ফরেন পলিসির এক অসাধারণ উদাহরণ, যেখানে ভারত এক শিবিরে বাধা না থেকে সবার সঙ্গেই নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে নিশ্চিত করছে। এই পুরো প্রক্রিয়ায় উত্তর কোরিয়া ভারতের অঘোষিত রক্ষা কবচে পরিণত হলো, কারণ উত্তর কোরিয়ার আসল শক্তি তার নিউক্লিয়ার উইপন্স নয়, বরং তার সেই অনন্য ক্ষমতা আমেরিকাকে ক্রমাগত কূটনৈতিকভাবে ব্যস্ত আর অস্থির করে রাখা। উত্তর কোরিয়া একমাত্র দেশ যে প্রকাশ্যে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে এবং পরিণতির ভয় না করেই সেটা চালিয়ে যেতে পারে। ঠিক এই ভয়কেই ভারত তার শিল্ড বানিয়ে নিল। অবশ্য ভারত ও উত্তর কোরিয়ার মধ্যে কোনো সরাসরি সামরিক বা স্ট্র্যাটেজিক চুক্তি নেই, ভবিষ্যতেও তার সম্ভাবনা প্রায় শূন্য। তবুও ভারত প্রমাণ করল যে সে চাইলে কিম কার্ড ব্যবহার করে পরোক্ষভাবে নিজের স্বার্থ রক্ষা করতে পারে। এই স্ট্র্যাটেজির প্রভাব পড়ল চীনের ওপরেও। চীন আপাতত আমেরিকার বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ালেও সে কোনোদিন চাইবে না দক্ষিণ এশিয়ায় ভারত ও উত্তর কোরিয়ার মধ্যে কোনো ঘনিষ্ঠতা তৈরি হোক, কারণ চীন উত্তর কোরিয়াকে তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের অংশ মনে করে আর তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। যদি ভারত ইকুয়েশনে ঢুকে পড়ে, তাহলে সেটা চীনের জন্য এক সিরিয়াস স্ট্র্যাটেজিক হেডেক হয়ে দাঁড়াবে। এক ঢিলে দুই পাখি, এই চাল দিয়ে ভারত একসঙ্গে দুইটি বার্তা দিল। আমেরিকার ওপর ট্যারিফ কমানোর চাপ তৈরি হলো, আর চীনকেও নীরবভাবে মনে করিয়ে দিল যে ভারতকে কখনো হালকাভাবে নেবেন না। এখন যখন গ্লোবাল পাওয়ার ব্যালেন্স দ্রুত বদলে যাচ্ছে, ভারত তার এক ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে উঠেছে। এটা নিঃসন্দেহে পাকিস্তানের জন্য এক ডেঞ্জার বেল, কারণ ভারত এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখান থেকে সে চাইলে মিসাইল টেকনোলজি ট্রান্সফার নেটওয়ার্ককে ব্যাহত করার জন্য অপ্রত্যক্ষ পথ খুঁজে নিতে পারে। যদি ভবিষ্যতে ভারত রাশিয়া ও চীনের মাধ্যমে উত্তর কোরিয়ার উপর চাপ তৈরি করতে সক্ষম হয় যাতে তারা পাকিস্তানকে আর কোনো মিসাইল টেকনোলজি না দেয়, তাহলে পাকিস্তানের পুরো নিউক্লিয়ার ও মিসাইল প্রোগ্রাম এক ইরিভার্সেবল ড্যামেজের মুখে পড়বে। এই জিওপলিটিক্যাল আপহেভেলের সবথেকে বড় ও দীর্ঘস্থায়ী লাভ হচ্ছে ভারতের ইকোনমিতে। যখন আমেরিকা, চীন আর রাশিয়া নিজেদের জটিল সংঘাতে আটকে রয়েছে আর উত্তর কোরিয়ার মতো দেশ সেই টেনশন আরও বাড়াচ্ছে, ঠিক তখন গ্লোবাল ইনভেস্টর আর এমএনসিগুলো খুঁজছে একটি সেফ এবং স্টেবল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। এবং এই প্রেক্ষাপটে ভারত উঠে আসছে বিশ্বের সবথেকে অ্যাট্রাকটিভ ও সিকিউর ইনভেস্টমেন্ট হাব হিসেবে। ভারত হলো এক জীবন্ত গণতন্ত্র, যেখানে আছে বিশাল আর ক্রমবর্ধমান কনজিউমার মার্কেট, আর যেখানে সরকার ইকোনমিক রিফর্মস নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। যখন বিনিয়োগকারীরা দেখছে আমেরিকা আর চীন এন্ডলেস ট্রেড ওয়ারে জড়িয়ে আছে, রাশিয়াও কঠিন স্যাংশনে জর্জরিত, তখন তাদের কাছে ভারতের চেয়ে বিকল্প আর কিচ্ছু নেই। এটা ভারতের জন্য আনতে পারে ট্রিলিয়নস অফ ডলার ইন এফডিআই সাথে অত্যাধুনিক প্রযুক্তি। এটাই ভারতের হিডেন ইকোনমিক স্ট্র্যাটেজি, যা পুরো খেলাটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলছে। এর মানে হলো ভারত শুধু কূটনৈতিক বা সামরিক সুবিধাই নিচ্ছে না, বরং নিজের অর্থনীতিকে নিউ উইংস দিতে একটা শক্ত ভিত্তি তৈরি করছে। এই কৌশল ভারতকে গ্লোবাল সাপ্লাই চেনে চীনের ভায়াবল অল্টারনেটিভ হিসেবে দাঁড় করাবে। যেসব কোম্পানি এখন চীন ছেড়ে নতুন জায়গা খুঁজছে, তাদের প্রথম ও সবথেকে ন্যাচারাল চয়েস হচ্ছে ভারত। এটা ভারতের আত্মনির্ভর অভিযানকে আরো গতি দেবে। আর সংক্ষেপে বললে, ভারত একটুও গুলি ছোড়েনি, একটু আক্রমণাত্মক স্টেটমেন্টও দেয়নি, তবু আমেরিকার মতো মহাশক্তিকে তার ট্যারিফ ডিসিশন পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। তো দেখলেন তো যে একটিও শব্দে যুদ্ধ ঘোষণা না করে, একটু মিসাইল ছোড়া ছাড়াই ভারত আজ গ্লোবাল স্টেজে এমন একটি চাল খেলছে যা আমেরিকার মতো সুপার পাওয়ারকে রিথিঙ্ক করতে বাধ্য করছে। প্রশ্ন একটাই রয়ে গেল, ভারতের এই সাইলেন্ট ডিপ্লোম্যাসি আর স্ট্র্যাটেজিক ডাইভারশনকে সত্যি আমেরিকাকে ট্যারিফ তুলে নিতে বাধ্য করবে? আর কিম জং উন, যাকে একসময় পিওর থ্রেট হিসেবে দেখা হতো, সে কি অজান্তেই ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে? আপনারা কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় ভারতের এই কূটনৈতিক মাস্টার স্ট্রোক নিয়ে আমাদের বিশ্লেষণ তথ্য বহুল লেগেছে, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমরা আরও বড় বড় গ্লোবাল পাওয়ার গেমসের আসল গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। স্টে টিউন, স্টে ইনফর্মড। ধন্যবাদ।